আজকে আমাদের টপিক নাম্বার। আমরা যত রকমের নাম্বার বা সংখ্যা সম্বন্ধে জানি সেগুলোকে সাধারণত তিনটা পার্টে ভাগ করা হয়। তিনটা পার্ট বলতে কি কি? একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, আর একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা, আর একটা হচ্ছে জটিল সংখ্যা। আজকে আমরা শিখব রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই ইমাজিনারি বা কমপ্লেক্স ওগুলো পরবর্তীতে জানবো আমরা। তাহলে প্রথমে রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার বলতে গেলে আমরা সাধারণত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুই রকমের সংখ্যাকে বুঝি। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলেই আমাদের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আরও যদি শর্টকাটে বলতে হয় তাহলে আমরা নার্সারি থেকে 10 পর্যন্ত যে সমস্ত সংখ্যার সঙ্গে পরিচিত হয়েছি সেগুলো সব বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। এবার অনেকগুলো সংখ্যার সঙ্গে তো আমরা পরিচিত হয়েছি, এবার সেই সমস্ত সংখ্যাগুলোকে ধাপে ধাপে একটা পর্যায়ে মানে ক্যাটাগরিতে দেখব আমরা। এবার রিয়েল নাম্বার, প্রথমে আমরা রিয়েল নাম্বার বলতে প্রথমে যে নাম্বারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যা আমরা গণনার জন্য ব্যবহার করি, মানে কাউন্টিংয়ের জন্য যেসব সংখ্যা ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5 এভাবে চলবে ইনফিনিটি পর্যন্ত। এই সমস্ত সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা জোড় সংখ্যা পাবো, বিজোড় সংখ্যা পাবো, মৌলিক সংখ্যা পাবো, যৌগিক সংখ্যা পাবো। জোড় সংখ্যা মানে হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোসাইট নাম্বার। প্রথমে আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে আমরা 0, 2, 4, 6, 8 এই সব সংখ্যাগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা। মানে যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, ভাগ করতে মানে বিভাজ্য, যে সমস্ত সংখ্যা 2 দ্বারা কমপ্লিটলি ভাগ চলে যায় বিভাজ্য, সেগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা। যেমন 2 দিয়ে ভাগ যাবে এটা, 4, 8, 10, 12 এই সব সংখ্যা যেগুলো 2 দিয়ে বিভাজ্য সেগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। 0 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। একটু লক্ষ্য করব আমরা, যেখানে আমরা দেখলাম স্বাভাবিক সংখ্যা, এবার স্বাভাবিক সংখ্যার মধ্যে তো 0 ছিল না, কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা 0 লিখলাম। এবার স্বাভাবিক সংখ্যার মধ্যে কিছু কিছু মতে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, আবার কিছু কিছু মতে স্বাভাবিক সংখ্যা 0 থেকে শুরু হয়। এটা একটু মাথায় রাখবো আমরা। তারপরে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলো? যে সব সংখ্যা 2 দিয়ে বিভাজ্য নয় সেগুলোকে বলবো আমরা বিজোড় সংখ্যা। যেমন 3,
5, 7, 11 এ সমস্ত সংখ্যা হচ্ছে বিজোড় সংখ্যা। কেন বিজোড় সংখ্যা? কারণ এগুলো 2 দিয়ে কমপ্লিটলি ভাগ যাবে না। যেমন 3কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ শেষ থেকে যাচ্ছে, সেজন্য এসব সংখ্যাকে বলবো আমরা বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কোনগুলো? যে সব সংখ্যার উৎপাদক 1-এর বেশি থাকে, যেমন যে সব সংখ্যার উৎপাদক মাত্র 2টো, যেমন 5-এর উৎপাদক কটা? 2টো, একটা হচ্ছে 5 এবং 1। যে সমস্ত সংখ্যার উৎপাদক ওই সংখ্যাটাই এবং 1, সেই সব সংখ্যাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। 11, 1 × 11, তাহলে 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কেন? কারণ ওই সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা নিজেই। যৌগিক সংখ্যা কোনগুলো? এর উল্টোটা। যে সমস্ত সংখ্যার উৎপাদক 2-এর বেশি, সে সমস্ত সংখ্যাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। যেমন 4কে আমরা কীভাবে লিখতে পারি? 2 × 2, তাহলে 4-এর উৎপাদক হচ্ছে 1, 4, 2। যেমন 49, এবার আমরা দেখছি এখানে 49-এর উৎপাদক কটি? না তো 1, 49 আর 7, তাহলে 2-এর বেশি। তাহলে যে সমস্ত সংখ্যার উৎপাদক 2-এর বেশি, যে সমস্ত সংখ্যার উৎপাদক 2-এর বেশি, সেই সব সংখ্যাকে আমরা বলবো যৌগিক। এবার এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করছি আমরা, তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে 1। এবার 1টা কোন সংখ্যার মধ্যে পড়ছে? 1। এখানে একটু মনে রাখবো যে 1টা মৌলিকের মধ্যেও পড়বে না, যৌগিকের মধ্যেও পড়বে না, এটা একটু মাথায় রাখবো আমরা। এবার আমরা আলোচনা করলাম স্বাভাবিক সংখ্যা। এবার 2 নম্বরে কি আসবে? 2 নম্বরে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে আমরা 3টা পার্টে ভাগ করব। 3টা পার্ট কি কি? একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা 0, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা যেগুলো, সেগুলো ছিল 1, 2, 3, 4 এগুলো। এবার স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0 কিংবা মাইনাস অ্যাড করে দিই, সেগুলো হয়ে যাবে আমাদের পূর্ণ সংখ্যা। যেমন যে +1, +2, +3, +4 এই ধরনের সংখ্যাকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। 0 আর ঋণাত্মক মানে -1, -2, -3, -4 এইসব সংখ্যা। এবার ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা অখণ্ড সংখ্যাও বলি। অখণ্ড সংখ্যা, এটা একটু ভাইটাল জিনিস, একটু মাথায় রাখবো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাসেরগুলো, আর ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মাইনাসেরগুলো। আর এই 3 রকমের সংখ্যা সবকটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যখনই বলবো তখনই আমাদের মাথায় 3 রকমের সংখ্যাই ভাসবে, +1, +2, +3 এভাবে 0, -1, -2, -3। পূর্ণ সংখ্যা যখনই বলবো তখন প্লাস মাইনাস আর 0 সমেত সমস্ত মানগুলো। এবার 3 নম্বরে খুবই একটা গুরুত্বপূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। কোনো সংখ্যা মূলদ কিনা, কোনো সংখ্যাকে মূলদ হতে গেলে 3টা শর্ত পূরণ করতে হবে। শর্ত 3টা কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে p/q আকারে প্রকাশ করতে হবে। p/q মানে লব বাই হর, এই আকারে প্রকাশ করতে হবে। 2 নম্বর শর্ত কি? যে p আর q এই দুটোকেই হতে হবে
পূর্ণ সংখ্যা, এই দুটোকেই হতে হবে পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা আমরা একটু আগে দেখলাম পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +-1 +-2 +-3, এই সব সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হতে হবে। এবার এখানে আমরা দেখছি পূর্ণ সংখ্যার মধ্যে শূন্যও থাকে। এবার আমরা জানি এটা যে শূন্যকে ভাগ যায়, কিন্তু শূন্য দিয়ে ভাগ যায় না। কেমন জিনিসটা? এরকম যে 0/5, তাহলে শূন্যকে এখানে শূন্যকে ভাগ করছি কত দিয়ে? 5 দিয়ে, তাহলে ভাগফল 0 হবে। কিন্তু যদি আমরা এরকম করি 5/0, তাহলে এখানে আমরা 0 দিয়ে ভাগ করছি, তাহলে এটা আনডিফাইন্ড, অসঙ্গত। এটা একটু জিনিসটা মাথায় রাখবো। তাহলে শূন্যকে ভাগ করা যায় কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু এখানে আমরা দেখছি যে পি নিচে কিউ, তাহলে কিউ যদি আমরা 0 দিই তাহলে এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য 3 নম্বর শর্তটা কি? সেই জন্য 3 নম্বর শর্তটা হচ্ছে নিচে 0 হবে না, মানে কিউ কোনোদিনও 0 হতে পারবে না, এটাই হচ্ছে শর্ত। এক্সাম্পল নিয়ে দেখি আমরা। যেমন একটা সংখ্যা লিখলাম আমরা 92, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে আমরা দেখি যে এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা এই সংখ্যাটা। তাহলে 92কে আমরা লিখতে পারি 92/1, তাহলে প্রথম শর্ত তো হয়ে গেছে, কারণ 92কে আমরা p/q আকারে লিখতে পারলাম, p/q আকারে লিখতে পারলাম। এখানে p মানে হচ্ছে 92, q মানে হচ্ছে 1, তাহলে p আর q হবে পূর্ণ সংখ্যা। তাহলে p মানে 92 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ ঠিক আছে, 1 একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। 3 নম্বর শর্ত কি বলছে? নিচে 0 হবে না, নিচে তো 0 নয় 1, তার মানে 92 একটা মূলদ সংখ্যা। আর যদি উদাহরণ নিই আমরা, (6/-5), এটা কি মূলদ সংখ্যা? এটা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে। p আর q পূর্ণ সংখ্যা, তাহলে 6টা আমরা জানি পূর্ণ সংখ্যা, -5ও পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর নিচে 0 হবে না, নিচে 0 নাই, সেজন্য এটাও একটা মূলদ সংখ্যা। এবার একটা দশমিক সংখ্যা নিই 0.5, এটা কি মূলদ সংখ্যা? তাহলে এটাকে আমরা দেখি p/q আকারে প্রকাশ করতে পারছি কিনা। তাহলে দশমিক উঠিয়ে 5 আর নিচে দশমিকের জন্য 1, 0, 10, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.5কে p/q আকারে আমরা প্রকাশ করতে পারলাম, যেখানে p হচ্ছে 5 আর q হচ্ছে 10 এবং q মানে নিচে 0 নয়, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আর যদি এরকম উদাহরণ নিই 0.16 পৌনঃপুনিক, এটা কি মূলদ সংখ্যা? তাহলে এটাকে আমরা দেখি p/q আকারে প্রকাশ করতে পারছি কিনা। তাহলে এটার একটা নিয়ম আছে, নিয়মটা কি না, তো দশমিক আর পৌনঃপুনিক বিন্দু বাদ দিয়ে যা আছে লিখে দিলাম, তারপর জটার মাথায় পৌনঃপুনিক নাই সেটা বাদ, পৌনঃপুনিক আছে একটার মাথায় সেজন্য 9, আর দশমিকের পরে একটার মাথায় পৌনঃপুনিক নাই বলে 90, তাহলে 16 থেকে একবার দিলে 15, 9, 0, 90। তাহলে আমরা দেখলাম 0.16 পৌনঃপুনিক, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এই 3টা কন্ডিশনই স্যাটিসফাই করছে, সেই জন্য এটা কি, এটা একটা মূলদ সংখ্যা। আর দেখি √81, এটা কি একটা মূলদ সংখ্যা? তাহলে √81 মানে আমরা জানি 9, তাহলে 9কে আমরা লিখতে পারবো p/q আকারে, তাহলে √81 একটা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর আমরা দেখছি -625, √625, তাহলে এখানে আমরা দেখি প্রকাশ করতে পারছি কিনা। তাহলে -625, তাহলে 625-এর রুট হচ্ছে 25, তাহলে -25কে আমরা লিখতে পারি -25/1, তাহলে p/q আকারে প্রকাশ করতে পারছি, সেজন্য এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সব শেষে যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে অমূলদ সংখ্যা।
ইররেশনাল নাম্বার। তাহলে ইররেশনাল নাম্বারটা কি? ঠিক মূলদ সংখ্যার উল্টোটা। এখানে তিনটা কন্ডিশন থাকবে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। কখন যাবে না? যদি পি আর কিউ এটা পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা হয়। 3 নাম্বারটা কি না? তো কিউ নট ইকুয়াল টু 0। তাহলে তিনটা কন্ডিশন যদি অ্যাপ্লাই না করতে পারে তাহলে আমরা অমূলদ সংখ্যা বলবো। দেখি এবার, যেমন একটা সংখ্যা নিলাম আমরা -√13। এটা মূলদ না অমূলদ আমরা চেক করব। তাহলে প্রথমে কি করব? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। কখন যাবে না? যেখানে পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা -√13কে আমরা -√13/1 এই আকারে প্রকাশ করতে পারছি। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, কিন্তু এখানে বলেছে প্রকাশ করা যাবে না। কখন যাবে না? যদি পি আর কিউ পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমরা পি আর কিউটাকে চেক করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ, এটা তো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে, কিন্তু পূর্ণ সংখ্যার যে সংখ্যাগুলো লিখেছিলাম পূর্ণ সংখ্যাতে, পূর্ণ সংখ্যার মধ্যে -13 মানে -√13 কোনো জায়গাতেও এ পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছিল না। সেই জন্য -√13 এটা পূর্ণ সংখ্যা নয়। -√13 এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম না, সেজন্য এটা কি সংখ্যা? সেজন্য এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। একই রকমভাবে √7 এটাও একটা অমূলদ সংখ্যা। তারপরে 0.10, 100, 1000 এরকমভাবে চলবে। এই সব সংখ্যাগুলো অমূলদ সংখ্যা। কেন এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না? যেখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা। শর্ত একটাই যে পি আর কিউকে কী করতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা যদি না হয় তবে অমূলদ সংখ্যা।